প্রধান উপদেষ্টা সিইসি বৈঠকের বিষয়বস্তু খোলাসা করার আহ্বান বিএনপির। জাতীয়র আগে অন্য কোনো ভোটের প্রশ্নই নেই সাফ জানালেন নেতারা। আগে স্থানীয়র দাবিতে অনড় জামায়াত। অপরাধে জড়াচ্ছে চাকরিচ্যুত অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 8 মাসে রাজধানীতে প্রায় অর্ধশত ডাকাতির ঘটনায় জড়িত 36 জন। আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ডিএমপির। তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্যের পর এবার পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। স্থলপথে বাংলাদেশ থেকে নেওয়া যাবে না 9 ধরনের পণ্য, খোলা আছে সমুদ্রপথ। এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ ঠেকানোর ক্ষমতা কমল নিম্ন আদালতের। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পক্ষে রায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের। দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। প্রধান উপদেষ্টা ও সিএসির বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দিক নির্দেশনা থাকতে পারে বৈঠকটিতে। জাতীয়র আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই মন্তব্য করে সালাউদ্দিন বলেন, 17 বছর স্থানীয় নির্বাচনের দাবিতে সংগ্রাম করেনি জনগণ। বিএনপির অন্য নেতারা বলেন, রমজানের আগেই ভোট দিয়ে নজির স্থাপন করতে পারে সরকার। লন্ডন বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা তুঙ্গে। ভোটের দিনক্ষণ ঘোষণার দাবি উঠেছে বিভিন্ন দল থেকে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আলোচনার বিষয়বস্তু জানায়নি কোনো পক্ষই। এই বৈঠকের আলোচনা জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের সুযোগ নেই। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটামুটি সব দলই একমত। যদি তাই হয়, এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা এটা এক প্রকার অসম্ভব। তাহলে এখানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তো কোনো সুযোগই নাই, প্রশ্নই নাই। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা কোনো অভ্যুত্থান করি নাই। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি জানান, দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আগামী রমজানের আগেই নির্বাচন দিয়ে সরকারকে জাতির কাছে নজির স্থাপন করার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যে আশা নিয়ে আমরা এখনো বুক বেঁধে আয়নাগরে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, জেল কেটেছি, অত্যাচারিত হয়েছি, সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী রোজার আগে দেশে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন। শেখ হাসিনা শুধু গণতন্ত্রই নয়, দেশের সব প্রতিষ্ঠানই পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চীনের ক্ষমতাসীন দল সিপিসির সঙ্গে রাজনৈতিক সংলাপে বিএনপি আগ্রহী বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক এই সফরের মধ্য দিয়ে দুই দলের নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলেও জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল সিপিসি। গত রাতে 5 দিনের সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশ সফরের আমন্ত্রণ সিপিসি গ্রহণ করেছে বলেও জানান তিনি। রাত 10:40 এয়ার চায়নার একটি ফ্লাইটে ঢাকায় ফেরে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় ও সেলিনা রহমান সহ বিএনপির 9 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। গত 22 জুন প্রতিনিধি দলটি চীনে সফরে যায়। যে কমিউনিস্ট পার্টি আছে সিপিসি, তাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। আমাদের দেখা হয়েছে, মিটিং হয়েছে, অত্যন্ত চমৎকার একটা মিটিং হয়েছে। তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছে এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন। এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্যে, পলিটিক্যাল ডায়ালগের জন্যে একটা এমইউ করার আলোচনা হয়েছে।
জাতীয় রাগে স্থানীয় নির্বাচনের দাবিতে অনড় রয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নিশ্চিত করতে হলে জাতীয় রাগে স্থানীয় ভোট হওয়া উচিত। মৌলিক সংস্কার নিয়ে মতানৈক্যের বিষয়ে তিনি বলেন, জনস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। লন্ডন বৈঠকের পর জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বের অবসান হলেও মৌলিক সংস্কার নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। শুক্রবার সকালে মৌলভীবাজারে গিয়ে এই নিয়ে কথা বললেন জামায়াতে ইসলামীর আমির। জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের স্বজনদের সঙ্গে দেখা করতে যান ডাক্তার শফিকুর রহমান। এ সময় মৌলিক সংস্কারের বিষয়ে মতানৈক্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। পরে বিকেলে সিলেটের বন্দরবাজার এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নিশ্চিত করতে হলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতার প্রমাণ জাতি যাচাই করতে পারবে ইনশাআল্লাহ। এদিকে গাজীপুরে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। এ সময় দ্রুত জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার দৃশ্যমান করার দাবি জানান রফিকুল ইসলাম। শামীমা শাম্মী, সময় সংবাদ। বেপরোয়া হয়ে উঠেছেন চাকরিচ্যুত অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। গত ৮ মাসে রাজধানীতে ৪৭টি ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ৩৬ সদস্যের নাম এসেছে। তাদের মধ্যে গ্রেফতার হয়েছেন ১৫ জন। যোগ দিচ্ছেন বর্তমান সদস্য ও তাদের সোর্সরাও। কেউ অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। অপরাধ বিশ্লেষক বলছেন, ডাকাতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত থাকা সব আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হচ্ছে না। সাইফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। গত ১৪ জুন রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ ও ১৩ নম্বর সড়কের সংযোগস্থলে র্যাবের পোশাকে নগদের এক পরিবেশকের ২ কর্মীকে গতিরোধ করার চেষ্টা করা হয়। র্যাব দেখে দৌড়ে পালাতে গেলে তাদের ধরে ফেলে সঙ্গে থাকা ১,৮,০০,০০০ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও র্যাব ভেবে এগিয়ে যাননি কেউ। র্যাবের লোক আছে, রাস্তা থেকে বাড়ি থেকে ছিনতাইকারী দাবা নিয়েছে। বুঝতে পারি মানুষ খালি দেখছে, কিন্তু বুঝতে পারি না। পরে তদন্তে নেমে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় নগদ ২২ লাখ টাকা। জানা যায়, চাকরিচ্যুত পুলিশ ও সেনা সদস্যের নেতৃত্বে হয় এই ডাকাতি। ভুক্তভোগী জানালেন, ডাকাত চাতার ব্যবসার সব পুঁজি নিয়ে গেছে। দ্রুত লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি তার। আমার এখন নগদকে সার্ভিস দিতে আমার কষ্ট হচ্ছে, আমি কষ্ট করেই সার্ভিস দিচ্ছি। দ্রুত এটা ধরতে পারেন আর কি, আমি সেটাই আশা করছি। গত মার্চে ধানমন্ডিতে যৌথ বাহিনী সেজে বাসা থেকে প্রায় ৩৬ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। মামলা সূত্রে জানা যায়, এতে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ও বর্তমান ১১ সদস্য। ৫ জন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক। উদ্ধার করা যায়নি লুণ্ঠিত মালামাল। গত জানুয়ারিতে রাজধানীর গুলশানে একটি বাসা থেকে যৌথ বাহিনী পরিচয়ে ৬০ ভরি স্বর্ণালংকার ও ৩৪ লাখ টাকা লুট করা হয়। একই মাসে গুলশানের ওয়েস্টিন হোটেলের উল্টো পাশে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ১ কোটি টাকা লুট করা হয়। এই ২ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও গ্রেফতার হয়েছেন ১ জন। উদ্ধার হয়নি লুণ্ঠিত মালামাল। গত বছরের অক্টোবরে মোহাম্মদপুরে যৌথ বাহিনী সেজে একটি বাসা থেকে ৭০ ভরি স্বর্ণালংকার ও ৭৫ লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় চাকরিচ্যুত এক লেফটেন্যান্ট কর্নেল সহ ১১ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের নাম আসলেও গ্রেফতার হয়েছে ৫ জন। উদ্ধার হয়েছে মাত্র ১৭ লাখ টাকা। এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত থাকায় কথা বলতেও ভয় পান ভুক্তভোগীরা। সাধারণ আসামি না, পুলিশের লোক আছে, জিএর লোক আছে, আর্মির লোক আছে। আমার বিরুদ্ধে আতঙ্ক কাজ করে, টাকা পয়সা করে। গত ৮ মাসে রাজধানীতে ৪৭টি ডাকাতির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে ডাকাতরা পরিচয় ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর, আবার অনেক ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততাও পাওয়া গেছে।
এখন প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ত জন্যই কি এসব মামলার সুরাহা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী? ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীরা জড়ালে আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কঠোর হওয়ার পরামর্শ অপরাধ বিশ্লেষকের। যেখানেই সে চাকরি করুক, সেখানে যদি কোনো সুযোগ সুবিধা সে এখনো চলমান থাকে, সেটাকে বন্ধ করা, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা এবং তিনি যে ধরনের অবসরকালীন যে সুযোগ সুবিধা পেয়েছেন সেটাকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে এটাকে নিয়ে যাওয়া। গত 8 মাসে রাজধানীতে ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর 36 সদস্য ও সোর্সের নাম এসেছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন 15 জন। ডিএমপির দাবি, কেউ অপরাধে জড়ালে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। 2-1 জন বা আংশিক গ্রেফতার করার আমরা আত্মতুষ্টিতে ভুগছি তা না, এটা একটা চলমান প্রক্রিয়া এবং যারা এসব ঘটনা ঘটানোর পরে গা ঢাকা দিয়ে থাকে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা সেটা অব্যাহতই আছে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ অভিযানে আসলে 999 বা নিকটস্থ থানায় ফোন করে নিশ্চিত হওয়ার পরামর্শ ডিএমপির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ক্রমাগত বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে বৈদেশিক ঋণের সুদ আসল বাবদ 378 কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে সরকার, যা 1 বছর আগের তুলনায় 23% বেশি। বিপরীতে কমেছে ঋণ ছাড় ও ঋণের প্রতিশ্রুতি। এই অবস্থায় ঋণের অর্থ দিয়ে সুদ পরিশোধ চক্র তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দেশীয় অর্থায়নের ঘাটতি পূরণে দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নানা শর্তে ঋণ নেয় সরকার। এসব ঋণের সুদ আসল সহ প্রতি মাসেই পরিশোধ করতে হয়। এই বৈদেশিক ঋণ পরিশোধের চাপ সরকারের ওপর ক্রমাগত বাড়ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য, চলতি অর্থ বছরের প্রথম 11 মাস অর্থাৎ জুলাই থেকে মে মাসে বৈদেশিক ঋণের সুদ ও আসল বাবদ সরকার 378 কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 23% বেশি। সরকার এই বাবদ যে অর্থ ব্যয় করেছে তার মধ্যে ঋণের আসল 238 কোটি ডলার এবং সুদ 140 কোটি ডলার। যখন বৈদেশিক ঋণ কমে যাবে এবং একই সঙ্গে আমাদের যে এই বিপুল পরিমাণে ঋণের বোঝা রয়েছে সেটা পরিশোধ করতে হবে, সে সময় আসলে কিন্তু এক ধরনের ইমব্যালেন্স তৈরি হবে এবং এতে করে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটার উপর চাপ তৈরি হবে। যেহেতু ঋণ পরিশোধের পরিমাণ বাড়ছে, তার মানে হলো যে আসলে যতটুকু অর্থ আসছে এই ঋণের অর্থ আবার ঋণ পরিশোধেই চলে যাচ্ছে, এরকম একটা কিন্তু চক্র তৈরি হচ্ছে। তো সেটার থেকে আমাদের সাবধান থাকতে হবে। এদিকে বিদেশি ঋণ পরিশোধ বাড়লেও কমেছে বিদেশি ঋণ ছাড় ও ঋণের প্রতিশ্রুতি। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছে 560 কোটি ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল 702 কোটি ডলার। একই সময় নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে 548 কোটি ডলারের, যদিও গত অর্থ বছরের একই সময়ে ঋণের প্রতিশ্রুতি এসেছিল 792 কোটি ডলারের। বিগত কয়েক বছর ধরেই বিদেশি ঋণ গ্রহণে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অবকাঠামো নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তাহীনতা রয়েছেন শ্রমিকরা, আতঙ্কে শিক্ষার্থীরাও। উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। এতটুক সাইজ 2টা বক্স, ঠিক আছে। আমাদের রুমে 6 জন মানুষ গেছে, যা এই জায়গায় বরাবর বন্দুক ঠেকাইছে যে মোবাইলগুলি দাও, আর কালকে কাজ করবা না, কাজ বন্ধ, যদি কাজ করো তাহলে সমস্যা হবে। যদি আছে আমরা আতঙ্কে ঠেলা যা আসলে সব দিয়া দিছি, এরকম হলে তো আমরা এই জায়গায় কাজ করতাম না, আমরা এসে গরিব মানুষ। এখন আমরা ভয়ে আসছি, সেই জন্য কালকে রাতে আমাদের হামলা চলছে, সেই জন্য আমরা অনেক লোকই আতঙ্কিত। কর্তৃপক্ষ জানায় সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় নতুন অবকাঠামো নির্মাণ কাজ। এতে যুক্ত রয়েছেন প্রায় 30 জন শ্রমিক। সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা, আতঙ্কে শিক্ষার্থীরাও। ক্যাম্পাসে আমরা শিক্ষার্থী যারা আছে, আমাদের শিক্ষার্থীর জন্য এটা একটা হুমকি স্বরূপ যে ক্যাম্পাসে কোনো নিরাপত্তা নাই, সেখানে আমাদের পড়াশোনাটা একটা ব্যাঘাত সৃষ্টি করে। ইতিপূর্বে আরো 2বার এরকম সশস্ত্রভাবে তারা বাধা দিয়ে গেছে। বিষয়গুলো এই অঞ্চলের প্রশাসনের কাছে আমরা বলেছি, লিখিত এবং মৌখিকভাবে। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের সহায়তা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগে কারা আসছে আমরা কোনো সিসিটিভি ফুটেজ পেতাম না, এবার কিন্তু আমরা জানতে পেরেছি যে কারা এসছে। তো এখানকার রাঙামাটি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, কর্তা ব্যক্তিরা আছেন, দায়িত্বশীলরা আছেন, নিশ্চয়ই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং বিশ্ববিদ্যালয় এগিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে সহজ করে দিবেন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক একাডেমিক ভবন ও 2টি হোস্টেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 62 কোটি টাকা।
সময় সংবাদ, রাঙামাটি। পেঁয়াজাত খাদ্যের পর এবার স্থলপথে বাংলাদেশ থেকে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। সবগুলো পণ্যই পাট ও পাটজাত। তবে মহারাষ্ট্রের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। চলতি বছরের মে এপ্রিল মাসে কয়েক ধাপে বাংলাদেশের পণ্যের ওপর বন্দর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। মে মাসে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে সীমাবদ্ধতা আসে, আর 9 এপ্রিল মধ্যপ্রাচ্য ও ইউরোপগামী পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধাও তুলে নেয় দেশটি। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ থেকে বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব পণ্য এখন থেকে ভারত বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে নয়, শুধু মহারাষ্ট্রের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। তবে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানগামী ট্রানজিট পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। টেক্সটাইল বাজারে বড় প্রতিযোগী বাংলাদেশ। 2023-24 অর্থ বছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য ছিল $12.9 বিলিয়ন। এর মধ্যে ভারতের রপ্তানি $11.46 বিলিয়ন এবং বাংলাদেশ থেকে আমদানি $2 বিলিয়ন। ভারতীয় গণমাধ্যমের দাবি, এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে সীমান্ত ব্যবসা ও বাংলাদেশের রপ্তানি খাতে। নাদিম মারজান, সময় সংবাদ। দেশের আমদানি রফতানি বাণিজ্যে বিরাজমান জটিলতা নিরসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলোর কাজে গতি আনতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ফ্রি ট্রেড জোন গড়ে তুলতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এক ছাতার নিচে আনা হচ্ছে বন্দর, কাস্টমস, শিপিং, C&F এবং ব্যাংকিং সহ বাণিজ্য ভিত্তিক সবগুলো সেবা খাত। সাক্ষাৎপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলছে দেশের লাখ কোটি টাকার বাণিজ্য। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে যে কোনো পণ্য আমদানি, খালাস নেওয়া পর্যন্ত সরকারি বাণিজ্যিক অন্তত 26টি প্রতিষ্ঠানের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে এখানে। ফলে নানা জটিলতায় আমদানি রপ্তানি বাণিজ্যের সৃষ্টি হয় দীর্ঘসূত্রিতা। ফ্রি ট্রেড জোন হয় তাহলে কিন্তু আমরা অনায়াসে আমরা ইম্পোর্টগুলা ইজিলি আমরা খালাস করতে পারি। এবং আমাদের, আপনি জানেন, আমাদের RMGটা কিন্তু একটা টাইম বাউন্ড একটা ইন্ডাস্ট্রি। এখানে আমরা খুব শর্ট টাইমে মালগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি, আমাদের প্রোডাকশন ফেসিলিটিটা তখন 2-1 দিন বাড়তে পারে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অন্তত 93% সম্পন্ন হয় এ বন্দর দিয়ে। কিন্তু আমদানি পণ্য ছাড় করাতে কিংবা রপ্তানি পণ্য বিদেশে পাঠাতে গিয়ে নানামুখী জটিলতায় পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। এক্ষেত্রে বন্দর কেন্দ্রিক ফ্রি ট্রেড জোন গড়ে তোলার কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। উন্নত সবগুলো দেশে ফ্রি ট্রেড জোন কার্যকর থাকলেও এক্ষেত্রে বাংলাদেশ ছিল পিছিয়ে। বিশেষ করে তৈরি পোশাক খাতে সাম্প্রতিক সময় যে সংকট সৃষ্টি হয়েছে তা কাটাতেও ভূমিকা রাখবে এই ফ্রি ট্রেড জোন। রপ্তানি পণ্য জাহাজে তোলার আগে যেমন এখানে এনে সংরক্ষণ করা যাবে, তেমনি আমদানি করা কাঁচামালও মজুত রাখার ব্যবস্থা থাকবে। এটা অত্যন্ত ইতিবাচক দেশের স্বার্থে, বাণিজ্যের স্বার্থে। এই ফ্রি ট্রেড জোন, এখানে বিজনেস ফ্রেন্ডলি একটা পরিবেশ থাকবে, বিজনেস ফ্রেন্ডলি পলিসিগুলো ইস্যু হবে। তবে এবার ব্যবসায়ীদের সেই ফ্রি ট্রেড জোন নিয়ে প্রতীক্ষার অবসান হচ্ছে। চলতি বছরই চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু হবে বিশেষ এই জোনের। ফ্রি ট্রেড জোনের জন্য জায়গা বাছাই সহ ইতিমধ্যে সরকারি পর্যায়ে একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। অচিরেই এই জায়গাটা হয়ে যাবে এবং এটা হয়ে গেলে এইখানে আপনার তুলা থেকে শুরু করে যে ধরনের র মেটেরিয়াল এই ফ্রি ট্রেড জোনে রাখলে লোকাল কারেন্সিতে আপনার এলসি ওপেন করে শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে তারা মার্কেট থেকে ডেলিভারি নিতে পারবে এখান থেকে। এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরকেও যুক্ত করা হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের গতি আনার কাজে। বিনিয়োগকারীদের সুবিধার্থে প্রথম পর্যায়ে বিমানবন্দরে স্থাপন হচ্ছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। অত্যন্ত ব্যবসা বান্ধব এয়ারপোর্ট। আমাদের এখানে যদি কোনো বিদেশি যাত্রী যদি কোনো এসে কোনো ধরনের সাহায্য চায়, ব্যবসায়িক যারা বিনিয়োগ করতে আসে, সে ব্যাপারে আমরা যথেষ্ট তৎপর। চট্টগ্রাম বন্দর বছরে 32 লাখ কন্টেনারের পাশাপাশি 12 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্টের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেওয়ার ক্ষমতা সীমিত হল নিম্ন আদালতের। শুক্রবার মার্কিন সর্বোচ্চ আদালতের দেয়া এই আদেশের পর আবারও জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের উদ্যোগের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। চলতি বছর জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ইস্যুতে কয়েকশো সিদ্ধান্ত নেন এবং নির্বাহী আদেশ জারি করেন। এর মধ্যে বিতর্কিত ও স্পর্শকাতর ছিল যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ। ট্রাম্পের এই আদেশের পর নিম্ন আদালত তার স্থগিতাদেশ দেন। শুক্রবার সুপ্রিম কোর্টের দেয়া এক রায়ে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন আদেশ স্থগিতে নিম্ন আদালতের বিচারকদের ক্ষমতা সীমিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানান, প্রেসিডেন্টের আদেশের উপর ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকরা দেশ জুড়ে স্থগিতাদেশ দিতে পারবেন না। বিগত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন আদেশের উপর স্থগিতাদেশ দিয়ে আসছিলেন নিম্ন আদালতের বিচারকরা। এতে ট্রাম্প প্রশাসনের নীতি প্রয়োগ সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর ডোনাল্ড ট্রাম্প এটিকে বিশাল বিজয় বলে দাবি করেন। বলেন, তিনি এখন তার প্রশাসনের পরিকল্পনাগুলো বাস্তবায়নে এগিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের ভ্রমণে এসে সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটছে অহরহ। এসব ক্ষেত্রে হাসপাতালের চিকিৎসা খরচও বহন করতে হয় না। সংবিধান অনুযায়ী জন্ম নেয়া শিশুটি মার্কিন নাগরিকত্ব লাভ করে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। এদিকে প্রয়োজন হলে আবারও ইরানে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের দাবি তোলেন তিনি। এদিকে খামেনির যুদ্ধ জয়ের মন্তব্যকে কেন্দ্র করে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিলের পরিকল্পনা স্থগিতের কথা জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধ থামলেও সব ধরনের প্রস্তুতি নিয়ে সেনাদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ। যুদ্ধ থামলেও থেমে নেই ইরান ইসরায়েল উত্তেজনা। কূটনৈতিক পর্যায়ে এখনও দুই দেশের মধ্যে চলছে রেষারেষি। এতে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন এনফোর্সমেন্ট প্ল্যান তৈরি করতে। ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণ ধরে রাখা, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের সহায়তার জবাব দেওয়ার জন্য এই পরিকল্পনা বলে জানান তিনি। কাৎজ বলেন, যুদ্ধের পরও তাদের প্রস্তুত থাকতে হবে। ইরানের হুমকি এখনো শেষ হয়নি। এই যুদ্ধের জেরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের দাবি তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা কিংবা যুক্তরাষ্ট্রের সম্মানিত সংস্থাগুলোর পরিদর্শন ছাড়া ইরানের সঙ্গে ভবিষ্যৎ কোনো সমঝোতা সম্ভব নয়। এরই মধ্যে তেহরান জাতীয় পরিষদ IAEA এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের বিল পাশ করেছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে প্রয়োজন হলে ফের বোমা হামলার হুমকি দেন ট্রাম্প। বলেন, ইরান যদি আবার উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা থাকবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এই হামলাকে যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত বলে উল্লেখ করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। জানান, তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার একটি পরিকল্পনায় কাজ করছিলেন, কিন্তু খামেনির আক্রমণাত্মক বিবৃতি পাওয়ার পরপরই সব স্থগিত করেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ঘৃণা ও বিদ্বেষে ভরা বিবৃতির পর তিনি সব আলোচনা বাতিল করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানের সোয়াত উপত্যকায় আকস্মিক বন্যায় ভেসে 9 জন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার শিশুরা নদীতে নেমে ছবি তুলছিল। এ সময় হঠাৎ উজান থেকে ধেয়ে আসা প্রবল স্রোতে ভেসে যান 18 জন। পরে নদী থেকে 9 জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয়েছে 4 জনকে, বাকিরা নিখোঁজ। পেশোয়ার থেকে 80 জনের একটি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। সোয়াতের মেয়র জানান, আগে থেকে সতর্কতা জারি করা হলো। পাঞ্জাব ও শিয়ালকোট থেকে ঘুরতে যাওয়া পর্যটক দলটি নিষেধ অমান্য করেই নদীর ধারে যায়। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গণতন্ত্র অনুযায়ী বাকি মাত্র 3 মাসের মতো, তবে যথাসময়েই ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে এমন দাবি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। যদিও দায়িত্ব নেওয়ার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথায় ছিল ভিন্ন ইঙ্গিত। সবকিছু সামাল দিয়ে যথাসময়ে নির্বাচন দিতে হলে নিতে হবে কঠিন চ্যালেঞ্জ। এদিকে পারফরমেন্স বিচারে এনএসসি থেকে মনোনীত পরিচালকদের সরিয়ে দেওয়ার এখতিয়ার রয়েছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না,
নির্বাচন পেছানোর মতো কোনো দেখছি না আমরা। হাতে সময় বাকি মাস 3 এর মধ্যে বড় প্রশ্ন কবে হবে গঠনতন্ত্র সংস্কার? যথাসময়ে হবে তো বিসিবির নির্বাচন? যদিও নিজের প্রথম সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি বুলবুল দিয়েছিলেন ভিন্ন ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত যদি যথাসময়ে নির্বাচন না হয় তবে কোন প্রক্রিয়া এগোবে দেশের ক্রিকেট? আমরা আইসিসির সাথে কথা বলবো যে তখনকার পরিস্থিতি, বা এখন তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কি পরিস্থিতি হয়, তবে যথাসময়ে নির্বাচন করার যেতে পারে। বিতর্ক সঙ্গী করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়তে হয়েছে ফারুক আহমেদকে। বোর্ড থেকে তার এমন বিদায় জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। ক্রীড়া মন্ত্রণালয়ের চাওয়াতে চেয়ার হারিয়েছেন ফারুক, এমন অভিযোগ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। সেসব স্বীকার করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বললেন, পারফরমেন্স বিচারে এনএসসি থেকে মনোনীত পরিচালকদের সরিয়ে দেওয়ার এখতিয়ার রয়েছে সরকারের, আর এই প্রক্রিয়ায় বিসিবি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। আমাদের যদি মনে হয় যে আমরা কোনো প্রপার পারসনকে দিতে পারিনি, তাহলে তাকে আমরা কলব্যাক করার সব ক্ষমতা এনএসসির আছে, আমরা সেটাই কাজে লাগিয়েছি। ক্লাবগুলোর আপত্তিতে এখনো বিসিবির গঠনতন্ত্র সংস্কার করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। এই নিয়ে কিছুটা নরম সুর ক্রীড়া উপদেষ্টারও। বোর্ডের স্টেক হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো পরিবর্তন আনা হবে না গঠনতন্ত্রে। গঠনতন্ত্র সংশোধনের প্রসেসটা কি হবে এটা নিয়ে আমরা কাজ করছি, যে প্রসেসটা কি হবে, এবং ডিসেন্ট্রালাইজেশনটা আসলে এমনভাবে করতে হবে যাতে করে কোনো স্টেক হোল্ডারের কোনো প্রকার ক্ষতি না হয়। যারা স্পোর্টসে কন্ট্রিবিউট করছেন, যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করছেন, তাদের ক্ষতি করে কোনো ধরনের পরিবর্তন আনা ঠিক হবে না। দেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের পক্ষে ক্রীড়া উপদেষ্টা। এমনটা হলে ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করেন তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। প্রধান উপদেষ্টা সিইসি বৈঠকের বিষয়বস্তু খোলাসা করার আহ্বান বিএনপির। জাতীয় আগে অন্য কোনো ভোটের প্রশ্নই নেই, সাফ জানালেন নেতারা। আগে স্থানীয় দাবিতে অনড় জামায়াত। ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।